নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল পূজা কোটাল সিম্পলি লাইফস্টাইলে। আজকের গল্পে শুরু হচ্ছে। মূল কাহিনী হলো ত্রিকুট পাহাড়ের কোলে অবস্থিত মাতা বৈষ্ণব দেবী দর্শনের যাত্রা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5200 মিটার উচ্চতায় অবস্থিত এই মন্দির, যা কাটরা শহর থেকে প্রায় 14 কিলোমিটার দূরে। আমরা আজ এই 14 কিলোমিটার পথ ট্রেক করেই পাড়ি দেবো মাতা রানীর মন্দির, মানে মাতা বৈষ্ণব দেবীর দর্শনের জন্য। দিনটি ছিল 8ই এপ্রিল। নবরাত্রির প্রথম দিন হলো 9th এপ্রিল। অজান্তেই আমরা পৌঁছে গেছিলাম সেদিন মায়ের দর্শনে। একেই বোধহয় বলে মায়ের ডাক। কথিত আছে মাতা কা বুলাওয়া না এলে এখানে পৌঁছানো যায় না নাকি, মানে মায়ের ডাক যতদিন না আসছে ততদিন তুমি এখানে পৌঁছাতে পারবে না। 8ই এপ্রিল সন্ধেবেলায় আমি আগেই আরএফআইডি কার্ডটা জোগাড় করে এনেছিলাম। তার ভিডিও আগের পার্টে দেয়া আছে। যদি তোমরা এখনো চেক করে না থাকো তাহলে অবশ্যই কিন্তু দেখে নিও। আর অবশ্যই বলে দিচ্ছি আগেই ভিডিও শুরুতে, যদি ভিডিওটা কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওগুলোকে লাইক করো, তাতে আমি একটুখানি মোটিভেট হই। আর কমেন্ট করে বলতে ভুলো না যে কেমন লাগলো তোমাদের এই ভিডিও। তো চলো আজকের গল্প শুরু করা যাক এখান থেকে। নবরাত্রি হওয়ার দরুন প্রচুর পুণ্যার্থী এই দিন যাত্রা শুরু করেছিল মাতার উদ্দেশ্যে। প্রথমেই বলে রাখি, এই মন্দিরে পৌঁছানোর জন্য দুটি ট্রেক আছে, একটি পুরনো আর একটা নতুন। পুরনো ট্রেক মানে যেটি বানগঙ্গা থেকে শুরু হয়। কাটরা বাস স্ট্যান্ড থেকে পায়ে হেঁটে বা অটো করে পৌঁছে যেতে পারেন এখানে। আরেকটি হচ্ছে নতুন ট্রেক, যে পথ দিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম, যাকে আমরা হিমকোটি মার্গ বা তারাকোটি মার্গ এই রাস্তা দিয়ে পড়বে। যেখানে পৌঁছাতে আমাদের হোটেল থেকে অটো ভাড়া নিয়েছিল 200 টাকা দুজনের, আর বলেছিল পুরনো মার্গে ছেড়ে দিলে 150 টাকা মতো নেবে। এবার আসি পুরনো এবং নতুন ট্রেক পথের সুবিধা ও অসুবিধায়। প্রথমে পুরনো ট্রেকের সুবিধাগুলো তোমাদের বলে দিই। এখান থেকে সমস্ত যাত্রী প্রায় তাদের যাত্রা শুরু করেন, কারণ এখানে ঘোড়া, পালকি, প্যারাবুলেটার সমস্ত কিছু অ্যাভেলেবেল। ইভেন কি তোমরা যদি কেউ হেলিপ্যাডেও মানে হেলিকপ্টারেও যদি যেতে চাও, তো তার জন্য এখান থেকেই তোমরা অ্যাভেলেবেল পাবে, কিন্তু যেটা টিকিট তোমাদেরকে কিন্তু অবশ্যই অনলাইনে বুকিং করে আসতে হবে। 2 নম্বর হলো, এই যাত্রাপথে আপনি প্রচুর দোকান পেয়ে যাবেন, খাবার, জলের, প্রসাদের, নানা রকমের। 3 নম্বর, লোকাল ব্যক্তিদের মতে এই পথ দিয়ে নাকি পাড়ি দিলে নতুন পথের থেকে নাকি 1 কিলোমিটার কম। যদিও এটা ওখানে লোকাল লোকেদের মুখে শুনেছিলাম, তাই আমি এটা কিন্তু শিওর নই। 4 নম্বর হচ্ছে, প্রচুর লোকজন এই পথে যাত্রা করায় এখানে কোনো শারীরিক অসুস্থতা অনুভব করলে বা অন্য কোনো রকম যদি সমস্যায় পড়েন, তাহলে হয়তো হেল্প পাওয়াটা অনেক বেশি সুবিধা। তো এইগুলো তো হলো সুবিধার কথা। এবার আসি যে এই পথ দিয়ে গেলে আপনারা কি কি অসুবিধা ফেস করতে পারেন। এই পথ দিয়ে যেহেতু ঘোড়া, পালকি, প্যারাবুলেটার সমস্ত কিছু যায়, তাই নতুন পথের তুলনায় কিন্তু অনেক বেশি ঘিঞ্জি, অনেক বেশি অপরিষ্কার। আর যেহেতু এই পথটি বেশিরভাগ মানুষ বেছে নেয় তাদের যাত্রার জন্য, তাই জন্য এই পথটা প্রচন্ড পরিমাণে নোংরা থাকে। 2 নম্বর হলো, অনেক বেশি খাড়াই নতুন রাস্তার তুলনায়। নতুন রাস্তায় কিন্তু এর থেকে অনেক কম খাড়াই। 3 নম্বর হলো, শেড অনেক কম। দিনের বেলা বা বৃষ্টিতে খুবই কিন্তু সমস্যায় পড়তে পারেন। রৌদ্রে একদমই মানে খুবই কষ্ট হবে, যেটা আমি ফেস করেছিলাম নামার সময়, তাই আপনাদেরকে জানিয়ে রাখলাম। আর এবার আসি হলো নতুন ট্রেক। নতুন ট্রেকের রাস্তা অনেক স্মুথ এবং খাড়াই কম, তাই এই পথ দিয়ে যাত্রা করা অনেক বেশি ইজি। নাম্বার 2, সেট দিয়ে ঘেরা পুরো রাস্তায় সামান্য কিছু জায়গা ছাড়া, তাই ল্যান্ডস্লাইড বা বৃষ্টি বা রোদের হাত থেকে কিন্তু রেহাই পেতে এই রাস্তাকে সবাই বেছে নেয়। 3 নম্বর হলো, লোকজন কম যাওয়ায় তেমন অপরিষ্কার হওয়ার জায়গাই নেই, আর রাস্তায় প্রচুর বসার জায়গার অপশন, যা পুরনো রাস্তায় প্রায় নেই বললেই চলে। 4 নম্বর হলো, পানীয় জলের মেশিন বসানো আছে রাস্তায়, যেটা এখান থেকে আপনারা ঠান্ডা গরম যেরকম জল চান নিজেদের ইচ্ছা মতো পান করতে পারেন ভরে নিয়ে। 5 নম্বর হলো, ঘোড়া বা পালকি না যাওয়ার কারণে শান্তিতে মায়ের নাম করতে করতে এই রাস্তা দিয়ে যাত্রাপথটা আপনারা পুরোপুরি পাড়ি দিতে পারেন। এবার আসি এই রাস্তার অসুবিধাগুলো কি কি আছে।
অসুবিধা হলো রাতের বেলায় যাত্রা করলে গ্রুপ না থাকলে খুব সমস্যা, যেটা আমরা পড়েছিলাম। 2 নম্বর হলো দোকানপাট খুব কম, অপশনও কম, পুরনোর থেকে অনেক বেশি কম। দোকানপাট প্রায় নেই বললেই চলে। অনেক দূরে দূরে একটা করে দোকান এবং ফাঁকা জনহীন শূন্য রাস্তা রাত্রিবেলায়। তাই যদি ফ্যামিলির সাথে না থাকেন তাহলে খুবই ভয়ঙ্কর ব্যাপার। তাই জন্য আমি বলবো গ্রুপ ছাড়া এই রাস্তায় যাবার একদম সাহস দেখাবেন না রাত্রির বেলায়। আমরা গিয়ে যেটা খুবই অসুবিধায় পড়েছিলাম, আমরা দুজন ব্যক্তি ছিলাম, আপনারা ভিডিওটা দেখতেই পারবেন। সারা রাস্তা পুরো জনমানবহীন হলে বললেই চলে। মানে অনেক প্রায় 3-4 কিলোমিটার পর হাঁটার পর একজন দুজন করে আমরা লোক দেখতে পেয়েছিলাম। যেখানে কিনা এই নবরাত্রের দিনে এত ভিড় ছিল, পুরনো রাস্তা দিয়ে প্রচুর মানে লাখে লাখে লোক যাচ্ছে যেখানে, সেখানে নতুন রাস্তায় প্রায় লোক নেই বললেই চলে। তারপরে শেষ পয়েন্ট হলো ঘোড়া বা পালকি কোনো কিছুই চলে না। তাই রাস্তায় অসুবিধা হলে সেই ফেসিলিটি গুলো অ্যাভেল করতে কিন্তু একদমই পারবেন না। আপনারা চাইলেই কিন্তু তখন আর ঘোড়া বা পালকিতে চড়ে বসতে পারবেন না, কারণ এই রাস্তায় এরকম কোনো অপশন কিন্তু নেই। প্রায় 5 থেকে 6 কিলোমিটার পথ হাঁটার পরে একটা মেডিকেল ইউনিটের দেখা পেয়েছিলাম এই রাস্তায়, যেখানে আপনি আপনাদের চিকিৎসা করানো হলে করাতে পারেন। কিন্তু সারা রাস্তায় কিন্তু এরকম কোনো ব্যবস্থাই এখানে ছিল না। তারপরে ঠান্ডা জল একটুখানি ভরে নিয়েছিলাম, যদিও রাত্রির হওয়ার কারণে এখানে কিন্তু প্রচুর ঠান্ডা ছিল, যেটা আমরা আমাদের কোনো শীতের পোশাক সেরকম না নিয়ে যাওয়ার কারণে একটু কিন্তু সমস্যায় পড়েই ছিলাম। কারণ আমি একটা পাতলা স্টোল আর ও একটা ফুল হাতা মানে ফুল স্লিভ গেঞ্জি পরে গেছিল, যেটা একটু উইন্টারের পরার মতো, কিন্তু তাও খুব একটা কিন্তু গরম করে না। বন্ধুরা, তারপর আমরা এখানে দেখতেই পাচ্ছেন পৌঁছে গেছিলাম অর্ধকুমারীর কাছে। আর্থকুমারী থেকে রাস্তাটা দূর থেকে আলাদা হয়ে যাচ্ছে, ওপরের দিকে চলে যাচ্ছে আর্থকুমারীর দিকে আর সোজা চলে যাচ্ছে হলো ভবানের দিকে। আর এই রাস্তাটাতেই কিন্তু এসে মিলিত হবে পুরনো ট্রেক এবং নতুন ট্রেকের লোকজন। এখানে এসেই সবাই একাকার। এরপরে কিন্তু আর ঘোড়া বা পিঠু যায় না, এখান থেকে বাকি পথটুকু হেঁটেই যেতে হয়, আমি যেটুকু মানে জানি। তারপরে আর্থকুমারীর দিকে আমরা আর যাইনি, কারণ আমাদের কাছে সময় কম থাকার কারণে আমরা সোজা ভবনের দিকেই যাত্রা করেছিলাম। কিন্তু আপনারা চাইলে আগে আর্থকুমারী দর্শন করে তারপরে কিন্তু ভবনের দিকে যেতে পারেন। আবার অনেকে কিন্তু ফেরার পথেও আর্থকুমারী হয়ে তারপরে নিচে নামেন। তো আপনাদের সুবিধা মতো আপনারা এটা দর্শন করতে পারেন। আমরা কিন্তু আমাদের যাত্রাপথে অর্ধকুমারীটা এবছর স্কিপ রেখেছি, নেক্সট কোনো সময় গেলে অবশ্যই এটা যাওয়ার চেষ্টা করব। এখান থেকে পালকি পিঠু এগুলো কিন্তু সবকিছু প্রিপেইড কাউন্টার আছে, এখান থেকে আলাদা করে আপনাকে নিতে হবে। আপনারা যদি বুক করতে চান তো বুক করতে পারেন। তারপরে আমরা পায়ে হেঁটে পৌঁছে গেছিলাম হলো পার্বতী ভবনের কাছে। পার্বতী ভবনে আমরা আমাদের সমস্ত জিনিসপত্র জমা রাখবো। এখানে আগেই বলে দিই, আপনার কিন্তু মোবাইল ফোন এখানে কিন্তু অ্যালাউ নেই, আর কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেটস বা কোনো রকম চামড়ার জিনিসপত্র। তাই পার্বতী ভবনের লকার সিস্টেম আছে, কিন্তু আমরা যখন গেছিলাম এই লকার অ্যাভেলেবেল ছিল না, মানে ওপেন লকারই ছিল, যেখানে সবাই সমস্ত জিনিসপত্র রেখে যাচ্ছিল। আর অবশ্যই বলবো যে আপনারা কিন্তু আপনাদের লাঠিটা এখানে রেখে যাবেন এবং নামার সময় আবার এখান থেকে লাঠিটা নিয়ে তবেই আবার কিন্তু নিচের দিকে রওনা দেবেন। তো আমরা এখানে পার্বতী ভবনে 100 টাকা করে নিয়েছিল রাখার জন্য। তো 100 টাকা করে একটা হলেও আমরা লকার নিয়ে নিয়েছিলাম। ওই যে আগেই বললাম এখানে কিন্তু এখন লকার সিস্টেম বন্ধ, এখন ওপেনই ছিল, যেহেতু নবরাত্রির কারণে অনেক ভিড় হওয়ার কারণে এখন হয়তো ওরা এই ফেসিলিটিটা দিচ্ছে না। বাট আমি শিওর জানি না, কিন্তু আরো অনেক ভবন আছে যেখানে কিন্তু লকারের ফেসিলিটি আছে। আগের যাত্রাপথেও তোমাদের কিন্তু লকার সিস্টেম পেয়ে যাবে। তো আমরা এখানে আমাদের সমস্ত কিছু জমা দিয়ে তারপরে মায়ের দর্শন করে নিয়েছিলাম, যে দর্শনটা খুবই সুন্দর হয়েছিল, মানে আমি জীবনেও কোনোদিন এত ভালো দর্শন করতে পারবো বুঝতে পারিনি। আর আগেই বললাম নবরাত্রি হওয়ার কারণে কিন্তু এই যাত্রা আমার কাছে অনেক বেশি মেমোরেবল। তো এখানে আমি তোমাদের সাথে কিছু কিছু ক্লিপস শেয়ার করেছি। পুরো মন্দিরটা নবরাত্রি হওয়ার কারণে
অরিজিনাল একদম মানে আসল ফুল দিয়ে কিন্তু পুরো সাজানো। তোমরা যা সাজানো দেখতে পাবে এই মন্দিরে সমস্তটাই কিন্তু অরিজিনাল ফুল দিয়ে। দেখতে পাচ্ছ অরিজিনাল গোলাপ, যত ফুল দেখতে পাবে এখানে প্রায় কোটি কোটি টাকার মনে হয় হচ্ছে ফুল এসছে পুরো মন্দিরটা সাজাতে। প্রচুর ফুলের সাজানো, মানে যা দেখলে চোখ জুড়িয়ে যাবে। তাই আমি অবশ্যই বলবো তোমাদেরকে যে নবরাত্রিতে একবার তোমরা অবশ্যই গিয়ে ভিজিট করো। তোমাদের দেখলে চোখ জুড়িয়ে যাবে এই দৃশ্য, যা দেখে আমাদেরও চোখ মন প্রাণ সব জুড়িয়ে গেছিল। আর এই যে কষ্ট করে ওঠা সেটাও একেবারে সার্থক হয়েছিল আমাদের কাছে। বন্ধুরা, এবার বলে রাখি তোমাদের যা যা করণীয়, মানে মাতা বৈষ্ণব দেবীর মন্দিরে যাওয়ার আগে যে যে কাজগুলো তোমাদের করে ফেলতে হবে সেটা হলো অবশ্যই RFID কার্ডটা সংগ্রহ করতে হবে। নতুন রাস্তাতে যদি তোমরা যাত্রা করো তাহলে ওখানে দিয়ে তোমরা RFID কার্ড সংগ্রহ করতে পারো। ওখানে তুলনামূলকভাবে ফাঁকা থাকে, চেকিং এর হয় যেখানে সেখানে। নিচে যেখানে কাটরা বাস স্ট্যান্ডের কাছে যে RFID কার্ড সংগ্রহ করার যে কেন্দ্রটি, ওখানে তুলনামূলকভাবে অনেকটা ভিড় থাকে। কিন্তু পুরোনো রাস্তা দিয়ে যদি তোমরা ট্রেক করো তাহলে ওখান থেকেই তোমাদেরকে সংগ্রহ করতে হবে। 2 নম্বর হলো শীতের হালকা পোশাক পরে যাবে বা ক্যারি করবে, কারণ ওপরে কিন্তু যথেষ্ট ঠান্ডা হাওয়া বাতাস চলে, যার কারণে তোমাদের শরীর কিন্তু খারাপ হতে পারে। আর রাত্রিবেলা গেলে অবশ্যই কিন্তু শীতের পোশাক পরে যাবে। ওয়েদার নিচে যথেষ্ট গরম থাকলেও তোমরা এই রিস্কটা কিন্তু নেবে না, কারণ আমাদের সময়ও নিচে ওয়েদার যথেষ্ট গরম ছিল, কিন্তু ওপরে যখন উঠেছি ওয়েদার একদমই অন্যরকম। 3 নম্বর হলো জল কিন্তু অবশ্যই ক্যারি করবে, আর অবশ্যই সাথে শুকনো খাবার নেবে, কারণ এখানে যে সমস্ত খাবারগুলো পাওয়া যায় সেগুলো নতুন পথে যেগুলো আমরা পেয়েছিলাম এবং মন্দিরের কাছাকাছি সেগুলো প্রায় মুখে না দেওয়ার মতোই যোগ্য, মানে আমাদের ভালো লাগেনি, হয়তো অনেকের ভালো লাগতেও পারে। কিন্তু সাউথ ইন্ডিয়ান খাবার সকাল সকাল খাওয়ার মতো, সত্যি কথা বলতে কি আমাদের এখানে যেমন সাউথ ইন্ডিয়ান খাবার পাওয়া যায় এখানে একদমই তা ছিল না, তাই আমাদের একেবারেই ভালো লাগেনি। তো 3 নম্বর হলো হালকা করবে ব্যাগটা, মানে তুমি যে পিঠে যে ব্যাগটা ক্যারি করবে সেই ব্যাগটা কিন্তু একদম হালকা রাখবে। ওর মধ্যে কোনো রকম হেভি জিনিস নেবে না, কারণ তাহলে কিন্তু যাত্রাপথে হাঁটতে খুব কষ্ট হবে। আমরা একটা হালকা ব্যাগ নিয়েছিলাম, ব্যাগের মধ্যে শুধু আমার ট্রাইপড ছিল আর জলের বোতল ছিল, তাতেই আমি দেখো বইতে পারছিলাম না, লাস্টের দিকে আমার হাজবেন্ডকে দিয়ে দিয়েছিলাম কারণ আমার পিঠে ব্যথা করছিল। আর অবশ্যই মাস্ট কিন্তু লাঠি নেওয়া, হাঁটলে কিন্তু তোমাদেরকে লাঠি নিতেই হবে, লাঠি না নিলে কিন্তু অত্যন্ত কষ্টকর এই রাস্তায় ওঠা। লাঠির ওপর ভর দিয়েই তোমাদের কিন্তু পুরো শরীরের ভারটা কিন্তু লাঠির ওপরেই যাবে, তাই লাঠি কিন্তু অবশ্যই রাখবে তোমরা সাথে। লাঠি ছাড়া কিন্তু একদমই যাত্রা সম্ভব নয়। যেই ভুলটা আমরা নামার সময় করেছিলাম, আমরা আমাদের লাঠিটা ফেলে এসেছিলাম, যার ফলে আমাদের নামতে খুব কষ্ট হয়েছে, মানে আমাদের উঠতে যত না কষ্ট হয়েছে নামতে আমাদের প্রচুর কষ্ট হয়েছে। তো বন্ধুরা, আমরা কিন্তু বাবা ভৈরবনাথের মন্দিরে যাওয়ার জন্য অনলাইনে রোপওয়ে টিকিট বুকিং করে গেছিলাম, যেগুলো হলো পার পার্সন 100 রুপিস করে পড়েছিল যাওয়া এবং আসা মিলিয়ে। তারপরে এখানকার যে ঘোড়া বলো পালকি বলো বা পিট্টু, এগুলো রেট সম্পর্কে আমার সেরকম স্বচ্ছ ধারণা নেই, কিন্তু তাও শুনেছি যে মানে মাতা বৈষ্ণব দেবী শ্রীন বোর্ড দ্বারা পরিচালিত একটি ওয়েবসাইট আছে যেখানে গেলে তোমরা রেট গুলো মোটামুটি পেয়ে যাবে। তাও ওই শোনা কথা পালকি হলো 1750 মতো, আর হচ্ছে কিন্তু এটা শুধুমাত্র কিন্তু পয়েন্ট অনুযায়ী কিন্তু আছে, তাই তোমরা একটু কিন্তু যাচাই করে নিও। আর ঘোড়াতে 1200 টাকা মতো, আর ওই হচ্ছে মানে পিট্টু বা এগুলোতে হলো ওই রকমই 1200 টাকা মতো রেট। আর মোটর চালিত ব্যাটারি কার যেটা আর্থকুমারী থেকে ভবান অব্দি যায় শুধু, সার হলো 300 থেকে 350 টাকা মতো রেট। তো বন্ধুরা,
আমি আমার মতো করে শেয়ার করার চেষ্টা করলাম, যতটুকু আমার মানে তথ্য আমি গ্যাদার করতে পেরেছি সেটুকু তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম। আর অবশ্যই আরেকটা জিনিস তোমাদের বলে দিই, এখান থেকে কিন্তু ভৈরব বাবার মন্দির অবশ্যই তোমরা যাবে। এখানে কথায় প্রচলিত আছে যে ভৈরব বাবার মন্দির যদি তোমরা দর্শন না করো তাহলে কিন্তু এই যাত্রা কমপ্লিট হয় না। আর এর জন্য রোপওয়ে আছে, যেটা টিকিটও তোমরা অনলাইনে আগে থেকে বুক করে আসবে, 100 টাকা করে টিকিট নেয়, যেটাতে তোমরা ইজিলি কিন্তু পৌঁছে যাবে একদম নিমিষের মধ্যে বাবা ভৈরব দেবের মন্দির। আর যদি পায়ে হেঁটে তোমরা ট্রেক করে যেতে চাও সেটাও যেতে পারো, কিন্তু অত্যন্ত মানে প্রচন্ড পথ কিন্তু খাড়াই। আর অতটা মাতার বৈষ্ণব দেবীর মন্দির আসার পরে কিন্তু আর শরীর দেয় না যে অতটা পথ ট্রেক করে যাওয়ার জন্য। কিন্তু কেউ যদি ট্রেক করে যেতে চাও তাহলে অবশ্যই যেতে পারো। সে রাস্তা, এই যে শেড দেখতে পাচ্ছ ওখান থেকেই কিন্তু রাস্তাটা ওপরে মন্দিরের দিকে এসছে। এখানে বাইরেই কিন্তু জুতো রাখার আলাদা করে কাউন্টার আমি দেখতে পাইনি, এখানেই সবাই জুতো খুলে রেখে তারপরে মন্দির দর্শন করে নিচ্ছিল। এখানকার কথা অনুযায়ী শোনা গল্প, তাই আমি আপনাদেরকে একটুখানি জানিয়ে রাখছি যে এই ভৈরব বাবার মন্দির আসলে কি। আসলে হলো মাতা বৈষ্ণব দেবী পিছু করেছিলেন হলো এক তান্ত্রিক, যার নাম ছিল হলো ভৈরবনাথ। আর মাথা ক্রুদ্ধ হয়ে তার মস্তিষ্ক মানে ধর থেকে আলাদা করে দিয়েছিল এবং তার মস্তিষ্ক এসেই পড়েছিল হলো এইখানে। এবং মাতা তাকে মানে ক্ষমা করে দিয়েছিল শেষ পর্যন্ত, এবং তাকে মুক্তির জন্য বলেছিল যে এইখানে এসে যদি মানে যারাই মাতার দর্শন করতে আসবে তারা যখন এখানে পুজো দেবে তাদের পুজো ততক্ষণ না সার্থক হবে যতক্ষণ না এই মায়ের মানে বাবা ভৈরবনাথের মন্দিরে আসবে, এবং এখানে মন্দিরে পুজো দিলে তবেই কিন্তু বাবা ভৈরব দেবের মানে মোক্ষ প্রাপ্ত হবে। এটা আমি কিন্তু তথাকথিত এখানকার কথা অনুযায়ী শুনেছি। এটা কতটা সত্যি তা যাচাই করার জন্য তোমরা অবশ্যই উইকিপিডিয়া বা গুগলে একবার সার্চ করে দেখতে পারো। তো আজকের ভিডিওটা এইটুকুই, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা লাইক করতে ভুলো না বন্ধুরা। আমি আগামী দিনে তোমাদেরকে পেহেলগাঁওর উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করব, এবং সেটা তোমাদেরকে আমি আগামী ভিডিওতে দেখাবো। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। চলো টাটা, বাই বাই, গুড নাইট। Thank you.